আমরা এত লেখাপড়া করার পরেও যে একটা ক্লিপানের দোকান দিব, মানুষ এটাকে নেগলেক্টলি তুচ্ছ মনে করত। আপনাদের দোয়ায় এখন মাসে 8 থেকে 9 লাখ টাকা সেল হয় সর্বনিম্ন। ওসমান, আপনার কাছে আসতে চাই, একটু যদি আপনি পিছন থেকে বলেন আপনার গল্পটা, কিভাবে এই জার্নিতে নামলেন এবং সেখানে ফাউন্ডেশন আসলে আপনাকে কতটা এগিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় স্যার, আশানুর বিশ্বাস যে ভালো রয়েছেন, আমি আল্লাহ তাআলার রহমতে ভালো রয়েছি। স্যার, আমার উদ্যোক্তা হওয়ার গল্পটা, আমার লেখাপড়া যখন শেষ হয়, আমি প্রাথমিক লেখাপড়া করি আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা ময়মনসিংহ জেলাতে। এখান থেকে 1 বছর লেখাপড়া করার পরে চলে আসি ভৈরব উপজেলাতে। এখানে 2 বছর লেখাপড়া করি। তারপর চলে আসি বেলাব উপজেলা নরসিংদী জেলার জামিয়া মানিয়া রহমতপুর মাদ্রাসাতে। এখান থেকে আমার দাওরা হাদিস শেষ হয়, যা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট হয়। তারপরে চিন্তা করলাম যে এখন যেহেতু আধুনিক যুগ, কিছু মাসআলা নিয়ে পড়ার প্রয়োজন, না হলে তার হয় না। যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন রকমের মাসআলা আমার শেখার দরকার। এই চিন্তা ভাবনা করে, ফিকির করে আমি 1 বছরের ইফতা পড়ি, যাকে মুফতি বলা হয়। এই সারাটাই ছিল, যেহেতু আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে, কেন্দ্র উপজেলা নেত্রকোনা জেলার শিবপুর গ্রামে আমার জন্ম। এই হিসাবে আমার লেখাপড়াটা চালাতে হচ্ছে নিজে টিউশন করে। বিভিন্ন কষ্টের মাঝেও আমি টিউশন করে করে আমার লেখাপড়াটা চালিয়ে নিয়েছি। শেষ পর্যায়ে যখন আমার লেখাপড়া শেষ হয়ে যায়, আমার প্রথম চাকরি হয় কুলিয়ারচর উপজেলা একটি মাদ্রাসা। এটা মাস্টার্স পর্যন্ত মাদ্রাসা। প্রায় 2 থেকে 3 মাস চাকরি করার পরে করোনা মহামারী শুরু হয়ে যায়। এই করোনার মধ্যেও সপ্তাহখানেক চলমান ছিল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু করোনার হার যখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তখন অনির্দিষ্টকালের সময়ের জন্য সকল মাদ্রাসা এবং স্কুল, কলেজ, ভার্সিটি বলেন, সব কিছু বন্ধ হয়ে যায়। আমরা হলাম 3 ভাই 2 বোন, সবাই আমাদের মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, আলেম ফ্যামিলি আমরা, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে প্রায় এভাবে 1 মাস চলে যায়। আমার পিতাও চাকরি করেন, আমার ভাইও চাকরি করেন, আমার ছোটো ভাই ওই দিকে মদনপুরের দিকে চাকরি করেন, আমিও জব করতাম গুলিয়ারচরে। কিন্তু হঠাৎ করে এই করোনা নামক মহামারীতে চাকরি চলে যাওয়ার পরে আমরা খুব একটা পেরেশানিতে পড়ে যাই স্যার। যে আমাদের যৌথ ফ্যামিলি, সকলেরই ফ্যামিলি রয়েছে, আলাদা সংসার রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে। এখন আমাদের 3 ভাইয়েরও চাকরি নাই, আমার আব্বুরও চাকরি নাই। যা কিছু ছিল প্রায় 1-1.5 মাস করোনার সময় বসে থাকাকালীন এটা শেষ হয়ে যায়। আমাদের যে অ্যামাউন্টটা ছিল, আর মাদ্রাসাতে আমরা যারা জব করি বা চাকরি করি, আমাদের বেতন স্কেলটা একবারে স্বল্প, যা দিয়ে মান্থলি যে আমি চলার পরে একটা অ্যামাউন্ট আমি সেভ করব, এই পরিস্থিতি আর হয় না। যে দৈনন্দিন কোনো মতে চলা যায় এমন একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতি যখন বিরাজমান আমাদের ফ্যামিলির মধ্যে, একটার পরে একটা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা 3 ভাই। এলেই হঠাৎ করে শুধু প্ল্যান করি রাত্রে শুয়ে আমার আব্বুকে নিয়ে, আমার বড় ভাইকে নিয়ে, ছোটো ভাইকে নিয়ে কী করা যায়। আমরা 4 জন বাড়িতে বসে রয়েছি এই করোনা নামক মহামারীতে। তাহলে আমরা কী করলে আমাদের সংসারটা ভালো চলবে, আমরা একটু ভালোভাবে চলতে পারবো, সমাজের মধ্যে একটু ভালোভাবে চলতে পারবো। এই চিন্তা ভাবনা, বিভিন্ন পরামর্শ করা হয়। আর পরামর্শ একটার পরে একটা আসে, কিন্তু একটা কিছু যে করব, এই অ্যামাউন্ট আমাদের কাছে নাই, কারো কাছে নাই। এরই মধ্যেই এরপরের দিন রাত্রে যখন এভাবে চিন্তা হচ্ছে, আমার এক ছোটো চাচি ছিল, এখন দুনিয়াতে নাই। চাকরি যখন আমি পাইছি, এরপরের 1 মাস পরে নিয়ে ইন্তেকাল করেন করোনার সময়। আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক আমার চাচিকে। উনি সকালে আইসা আমার আব্বুকে বলতেছে, ভাইজান আপনারা তো বাড়িতে বসে রয়েছেন, তাহলে কি করতে চান? আর কাইন্ডলি ওই সময় আমার ছোটো চাচা বাহরাইনে থাকতো, প্রবাসে থাকতেন, অনেক ভালো মানুষ উনিও। তখন ওই চাচি আব্বার কাছে আইনা 2500 টাকা দিস, যে এই টাকা দিয়ে কিছু একটা করেন, দেখেন কিছু করতে পারেন কিনা।
এই টাকাটা আব্বু আমার কাছে দিয়েছে, সাথে আমরা 3 ভাই ছিলাম, যে কী করব। প্ল্যানিং করে পরামর্শ করে, যেহেতু মাদ্রাসা বন্ধ আর সাধারণত আমরা উলামায়ে কেরাম যারা রয়েছি, মাদ্রাসার সাথে রিলেটেড যারা রয়েছি, সম্পৃক্ত যারা রয়েছি, আমরা সাধারণত একটু পান সুপারিটা বেশি খাই। এই চিন্তা ফিকির করতে করতে আমরা জানি আমার বড় ভাই মুফতি আলামী সাহেব বলতেছেন, তারপর আমার ছোটো ভাই হাফেজ অলিউল্লাহ বলতেছে যে আমরা কিলিপানের দোকান দিই। খিলিপানের? হ্যাঁ, কিলিপানের দোকান দিই। কিলিপানের দোকান দিলে কোথায় দিব? আমাদের শিবপুর গ্রামের পার্শ্ববর্তী আমাদের বাজার রয়েছে, বাসাটি বাজার, ওই বাজারে আমরা দিই। যদিও ছোটো আকারে হয়, আমরা বাহিরে বসবো কোনো একটা বেঞ্চের মধ্যে, বেঞ্চে রাইখা, তারপরে যদি আল্লাহ তাআলা এমন তৌফিক দেন আস্তে আস্তে আমরা একটা দোকান নিব। কিন্তু মূলধন হলো ওই 2500 হ্যাঁ, টাকা? মূলধন হলো স্যার আমার 2500 টাকা। এই 2500 টাকা নিয়ে বাজারে যাওয়া হলো, কিলিপানের যত আইটেম আছে অল্প অল্প করে আনা হয়েছে, জর্দা, সুপারি, আরও যত আইটেম রয়েছে সবগুলো আনা হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় স্যার ওই দিনেই 270 টাকা সেল হয়। বাহ! 270 টাকা আমার প্রথম সেল হয়। এভাবে যখন করোনার সময় সমস্ত উলামায়ে কেরাম বাড়িতে, আরও যখন স্কুলের স্টুডেন্ট যারা রয়েছে, ছাত্রছাত্রী যারা রয়েছে, তারা সকলেই বাড়িতে 1 দিন 2 দিন 4 দিন 1 সপ্তাহ যখন পার হয়, একটা এলাকার মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়ে যায় যে মাওলানা আলী ওসমান সাহেবের ছেলে মুফতি জাকারিয়া বাজারে দোকান দিয়েছে কিলিপানের। এই যে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে, প্রথমে অনেকে বিশ্বাস করে নাই যে আমরা এত লেখাপড়া করার পরেও যে একটা কিলিপানের দোকান দিব, মানুষ এটাকে নেগলেক্টলি তুচ্ছ মনে করত। এভাবে স্যার প্রথম দিন 270 টাকা সেল হয়। সেল হওয়ার পরে মানুষ এই খোঁজ খবরে রিলেটিভ যারা রয়েছে, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে, তারাও পর্যন্ত এসে দেখে যাইতো যে আমরা 3 ভাই কিলিপানের ব্যবসা করতেছি এত লেখাপড়ার করার পরেও। প্রথম দিন 270 টাকা আমার সেল হয়। সেল হওয়ার পরে আস্তে আস্তে সেল বাড়তে থাকে। এই 3 মাস পরে এই 2500 টাকা স্যার 1 লক্ষ টাকা প্লাসে রূপান্তরিত হয়। 3 মাস যেতে না যেতেই যখন মানুষের মধ্যে এনোভা সেলিং হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পরিচিতি প্রচার হচ্ছে, তখন 3 মাস পরে এই 2500 টাকা 1 লক্ষ টাকা প্লাস রূপান্তরিত হয়। এবং আইটেম ওই পান সুপারি? এই আইটেম এই পান সুপারি। ওকে। তারপরে এখন চিন্তা করতেছি, এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ মূলধন আল্লাহ তাআলা দিয়েছে, চেষ্টা করতেছি এখন কি করা যায়। আমাদের বাজারে মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার পাশে মাদ্রাসা মার্কেট রয়েছে। করোনার সময় আমরা চিন্তা করলাম যেহেতু একটু আমরা আর্থিক অবস্থা সচ্ছল হয়েছে, তা আমরা একটা দোকান নেই। কি দোকান নেওয়া যায়? 1,500 টাকা বাড়ি দিয়ে মান্থলি আমরা একটা দোকান নিলাম, একটা রুমে। এটার মধ্যে কি আইটেম উঠানো যায়? সেল যেটা বেশি হবে, এটা নিত্য প্রয়োজন মানুষের, যা না হলেই নয়, এমন চিন্তা বিক্রি করে মুদির দোকান দেওয়া হলো, যা মানুষের নিত্য প্রয়োজনীয়, চাল, ডাল, চিনি, সাবান, এগুলো নিত্য প্রয়োজনীয় মানুষের দেওয়া হলো। আলহামদুলিল্লাহ স্যার আস্তে আস্তে এভাবে পদোন্নতি হতে হতে আমাদের সেলও বেশি হয়। কোনো সময় সকলে বাড়িতে কম বেশ সেল হয়, কোনো দিন 8,000 টাকা বিক্রি হয়, এই মুদির দোকানে 10,000 টাকা বিক্রি হয়। কিন্তু ওই যে পানটা শুরু যে করেছিলাম পানের কিলিপান দিয়ে, এই কিলিপান স্যার এখনও রয়েছে। এখন কি কি প্রোডাক্ট আছে আপনার? এখন মুদির দোকানটার পরে মুদির দোকান আছে? মুদির দোকান রয়েছে আমাদের বাসাটি বাজারে, ইনশাল্লাহ। এটা ভাই এবং আব্বু দেখে আমার আস্তে আস্তে মোটামুটি ডেভেলপ হতে হতে চিন্তা করলাম আর কি করা যায়। তারপরে কেন্দ্র উপজেলাতে টিভিজের শোরুম করলাম। টিভিজের শোরুম 1 বছর যখন অতিবাহিত হয়, আমাদের আর একটু পদোন্নতি হয়েছে। তারপরে বোরকার শোরুম করলাম। বোরকার শোরুম করার পরে আমাদের লোক দিয়ে চালানো হয়, বিজনেসটা পরিচালনা করানো হয়। তারপরে আমি চলে আসি নরসিংদীতে, যেহেতু যদিও আমার জন্ম নেত্রকোনা জেলাতে, কেন্দ্র উপজেলা শিবপুর গ্রামে, আমার ছোটোকাল থেকে লেখাপড়া হয়েছে নরসিংদী জেলাতে। এই হিসাবে আমার ফ্রেন্ড সার্কেল বেশি, আমার পরিচিতিটা বেশি। তাই চিন্তা করতেছি এই জায়গা থেকে যদি আমি উৎপাদন করি বোরকা, 3 পিস শাড়ি, উন্না গজ কাপড়, হিজাব, বেডশিট, এগুলো যদি আমি উৎপাদন করে একটা সোর্সিং করতে পারি, তাহলে আমি একটা ভালো একটা পদোন্নতি করতে পারবো। এই হিসাবে নরসিংদী জেলাতে আমার চাকরির পরে আসা, এই 2টা শোরুম দেওয়ার পরে 3 পিস এবং বোরকার
কেন্দ্র উপজেলাতে। আস্তে আস্তে যত বাবুরহাটের ব্যবসায়ী রয়েছে নরসিংদীর, তাদের সাথে পরিচিত হলাম, তাদের সাথে ওঠা বসা করলাম। যা কিছু আমার মধ্যে কমতি ছিল, যে আপনার একটা কথা রয়েছে, আপনি প্রতিদিন ওই সমস্ত লোকদের সাথে চলাফেরা করুন যাদের মতো আপনি হতে চান। আমার এই কথাটা আমার অন্তরে প্রত্যেক সময় বেজে ওঠে। আমি চিন্তা করতে লাগলাম যে আমি স্যারের দেওয়া শিক্ষাটা নিয়ে আমি ওই সমস্ত লোকদের সাথে চলাফেরা করি। আস্তে আস্তে চলতে চলতে তাদের সাথে প্রসার হয়ে যায়। এখন চেষ্টা করতেছি নিজে এগুলো উৎপাদন করার জন্য, শাড়ি, পিস, পূর্ণগজ কাপড়, হিজাব, বেডশিট, বোরকা সহকারে। ও ছিঁড়েই স্যার কারখানা করার নিয়ত রয়েছে, যে জায়গারও কথা হয়েছে, অ্যাডভান্সও করা হয়েছে। এখন মাসের সেল কত স্যার? আল্লাহ তাআলার রহমতে, আপনাদের দোয়ায় এখন মাসে 8 থেকে 9 লাখ টাকা সেল হয় সর্বনিম্ন। গড়ে গাড়ে যদি একটু বাজার ভালো থাকে, ডাল সিজন চলতেছে, তাই 15-20 প্লাস হয়ে যায় মান্থলি। ভেরি গুড। ফাউন্ডেশনে দেখা পেলেন কবে, কিভাবে? ফাউন্ডেশনে দেখা পেয়েছি আমি 22তম ব্যাচ থেকে রেজিস্টার্ড। আমি এক বোনের মাধ্যমে আমি রেজিস্টার্ড করেছি, প্রবাসী এক বোনের মাধ্যমে, সৌদি থাকতো কামরুন নাহার আপু, ওনার মাধ্যমে। করোনার সময় থেকেই যখন ভিডিওগুলো আপনার দেখতাম, তখনই অন্তরে লালন করতাম যে আমিও তাদের মতো হতে চাই। আপনার প্রত্যেকটা সেশন করতাম, প্রত্যেকটা ভিডিও আমি ফলো করতাম। ফলো করার পর থেকেই মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো যে আমিও এরকম একদিন সফল উদ্যোক্তা হব, আমিও নিজের বলার মতো একটা গল্প জীবনে তৈরি করব। এভাবেই ফাউন্ডেশনের সাথে আমার 22তম ব্যাচ থেকে সম্পৃক্ত হওয়া। তারপর থেকে ইনশাল্লাহ প্রতিটা সেশন করি, দৈনন্দিন জেলা মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থাকি, ক্লাসগুলো করি, শিখছি। আপনার দেওয়া শিক্ষা নিয়ে আলহামদুলিল্লাহ স্যার এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনার যদি একটু পিছনে ফিরে তাকান, কোনো ভুলের কথা মনে হয় যেটা এখন মনে হয় যে ভুলটা আমার করা উচিত হয় নাই? পিছনের দিকে যদি স্যার কাইন্ডলি আমি তাকাই, তাহলে মনে করি যে লেখাপড়া শেষ হওয়ার পরে আমি কেন ব্যবসা করলাম না, আরো আগে যদি আমি উদ্যোক্তা হতে পারতাম, তাহলে সব দিক দিয়েই আমি একটা সুন্দর একটা জীবন উপভোগ করতে পারতাম। আর একটা কথা রয়েছে, যদিও এটা বলা ঠিক নয়, যদি টাকা না থাকে, মা ছেলেকে চিনে না, পিতা সন্তানকে চিনে না, ওয়াইফ তার স্বামীকেও চিনে না, কোনো রিলেটিভকেও চিনে না। মানুষের পোশাকটা দেখে সম্মান করা হয় না, সম্মান জাসলি তাকে করা হয় তাকে অ্যামাউন্টটা দেখে, তার কতটুকু টাকা রয়েছে, কেমন তার পজিশন, তার লেভেল কীরকম, এটা অনুযায়ী তাকে পদোন্নতি দেওয়া হয়। আসলে মানুষ সে মধ্যবিত্ত, তার টাকা কম, বা সে চারিত্রিক ভালো, সব কিছু গুণাগুণ ভালো, কিন্তু এটা থেকে আমাদের সমাজের মানুষ তাকেও করা হয় না, বিচার করা হয় না। আমার পরনে স্যুট রয়েছে, সানগ্লাস রয়েছে, হাতে 2টা স্বর্ণের আংটি রয়েছে, আমার হাতের মধ্যে একটা ঘড়ি রয়েছে, ব্র্যান্ডের ভালো একটা ঘড়ি, আমার পায়ের মধ্যে একজন ভালো জুতা রয়েছে, এটা দেখে কিন্তু আমরা স্যার পদোন্নতি দিই। আসলে মানুষকে বিচার করে আমরা পদোন্নতি করি না। সবচেয়ে বড় ভুল এখন আমি যেটা মনে করি, আমার পিছনের দিকে আমি যদি আরও আগে উদ্যোক্তা হতে পারতাম, তাহলে আমি সারা বিশ্বের মধ্যে সাকসেস থাকতাম। আপনাদের দোয়া ইনশাআল্লাহ। আপনি বলছিলেন যে আপনি, সেটা আমরা ইয়ের কাছ থেকেও শুনলাম, তামান্নার কাছ থেকেও শুনলাম, ও মাত্র 2000 টাকা দিয়ে শুরু করেছে, আপনি 2500 টাকা দিয়ে শুরু করেছেন। এটা আমি খুব বিলিভ করি। আমারও উদ্যোক্তা জীবন খুব অল্প টাকা দিয়ে আমি শুরু করেছি। সো ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে না, এটা তো এখন আপনার জীবনের সত্য। জি, এটা স্যার সত্য যে মানুষ বলে বিজনেস করতে একটা ভালো অ্যামাউন্টের প্রয়োজন হয়। আমি মনে করি না, আমি যখন ব্যবসা শুরু করেছি অল্প টাকা দিয়ে, অল্প টাকা হলে সে করতে পারবে। আর যদি একটু মেধা থাকে, তাহলে অল্প টাকাও লাগবে না, সে বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবে। এমন সুযোগ আমাদের এই ভালোবাসার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, যে একটা বিশাল নেটওয়ার্ক, যে একটা ব্র্যান্ডিং, যে একটা পরিচিতি, এটা আমাদের প্ল্যাটফর্ম যা আপনি একটা তৈরি করে দিয়েছেন, এটা আমরা বুঝতে পেরেছি এবং এটা আমার বিশ্বাসও হয়েছে। আলহামদুলিল্লাহ। কোথায় ওসমান নিজেকে দেখতে চায় আগামী 10 বছর পরে? স্যার, আল্লাহ তাআলার অশেষ যদি রহমত থাকে এবং আপনারা যদি দোয়া করেন, আমার বিশ্বাস যে আগামী 10 বছর পরে ইনশাআল্লাহ কোম্পানির চলছে যে আমি কারখানা করব, 3 পিসের আমি কয়েকটা কারখানা করব, যে জায়গার মধ্যে আপনার শপথনামা আমি করেছি। প্রত্যেকটা মানুষেরই নিজের বলার মতো একটা গল্প থাকা প্রয়োজন।
এবং জীবনে একটা মানুষের হলেও ভাগ্যবন্ধাতে সাহায্য করা। আমি এই কথাটাকে বিলিভ করে বিশ্বাস করি যে আমি কয়েকটা কারখানা করব যেখানে হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং তাদের কর্মসংস্কার হবে ইনশাআল্লাহ। স্যার দোয়া করবেন।